আমরা প্রত্যেকেই ঘুমের মধ্যে অদ্ভুত স্বপ্ন দেখে থাকি, কিন্তু যদি এমন হয় ঘুম থেকে আপনি আর জেগে উঠলেন না, তাহলে এমনই এক সাইকো থ্রিলার হরর মুভি হলো ইনসাইডিয়াস। এক ঘন কালো আতঙ্কের গল্প, যেখানে ঘুম যেন আপনাকে শেষ করে দেবে মুহূর্তের মধ্যেই। মৃত্যুর থেকেও ভয়ঙ্কর কিছু যেন অপেক্ষা করছে অন্ধকারের ওপারে। তো গল্পটি শুরু হয় ল্যাম্বার্ট পরিবারের সদস্যদের দিয়ে। এই পরিবার আজকে নতুন বাড়িতে শিফট করেছে। এদের মধ্যে রয়েছে জশ ল্যাম্বার্ট, একজন শিক্ষক এবং বেশ শান্ত স্বভাবের। রেনাই ল্যাম্বার্ট, একজন মিউজিশিয়ান কিন্তু খুবই আবেগপ্রবণ। ডাল্টন, তাদের 10 বছরের ছেলে, সে একটু বেশি কৌতূহলী তবে একটু ভীতু প্রকৃতির। ফস্টার, ডাল্টনের ছোট ভাই, সে একটু সবার সঙ্গে দূরত্ব বজায় রাখতে বেশি পছন্দ করে। আর ক্যালি, ছোট্ট বাচ্চা মেয়ে, সে পরিবারের সবচেয়ে ছোট্ট সদস্য। নতুন বাড়িতে শিফট করার কারণে রেনে আজকে ভীষণ ব্যস্ত। একের পর এক বাক্স খুলছে আর বই সাজাচ্ছে সে। আনপ্যাক করতে করতেই যেন তার পুরো দিনটাই চলে যাচ্ছে। এদিকে ডাল্টন ঘুরতে ঘুরতে হঠাৎ বাড়ির চিলেকোঠায় চলে যায়। আগেই বলেছি, ডাল্টন একটু কৌতূহলী প্রকৃতির। তার এই পুরনো বাড়িটি থেকে অনেক বেশি কৌতূহল জাগ্রত হয়েছিল, তাই সে ঘুরতে ঘুরতে বাড়িটির চিলেকোঠায় চলে যায়। দরজাটা খুলতেই সে দেখতে পায় একটা পুরনো কাঠের মই, ধুলায় ঢাকা পুরনো আসবাব আর এক কোণে পড়ে থাকা একটি ভাঙাচোরা জানালা, যেখানে অদ্ভুত একটা ছায়া পড়ে আছে। সে ধীরে ধীরে মই বেয়ে উপরে ওঠে, কিন্তু তখনই এক মুহূর্তের জন্য তার মনে হয় কেউ বা কিছু তাকে দেখছে। সে ভয় পেয়ে তাড়াহুড়া করে মই বেয়ে নেমে আসতে চায়, কিন্তু তখনই সে হঠাৎ করে মই থেকে পড়ে যায়। তার চিৎকার শুনে ছুটে আসে রেনাই, কিন্তু তখন আর কিছুই করার ছিল না, কারণ ততক্ষণে ডাল্টন মই থেকে পড়ে গিয়েছিল। পরের দিন রেনাই যখন ডাল্টনের রুমে যায়, রেনাই দেখতে পায় ডাল্টন এখনো ঘুমোচ্ছে। সে তাকে অনেকক্ষণ ধরে ডাকতে থাকে, কিন্তু অবশেষে সে বুঝতে পারে ডাল্টন বিছানায় অচেতন হয়ে পড়ে আছে। সে শ্বাস নিচ্ছে, কিন্তু তার কোনো সাড়া নেই। সে সঙ্গে সঙ্গে তাকে নিয়ে হাসপাতালে চলে যায়। ডাক্তাররা তাকে অনেক পরীক্ষা নিরীক্ষা করে, কিন্তু ডাক্তাররা নিজেরাও বুঝতে পারে না তার কি হয়েছে। একজন ডাক্তার বলেন সে কোমায় চলে গেছে, কিন্তু কেন গেছে সেটা তাদেরও জানা নেই। এদিকে রেনাই দিন দিন উদ্বিগ্ন হয়ে পড়ছে, আর জোশ কাজের অজুহাতে বেশিরভাগ সময় কাটাচ্ছে বাইরে। এরপরে আরও 3 মাস কেটে যায়। ডাল্টন এখনও কোমায়। বাড়িতে কিছু একটা অদ্ভুত ঘটছে। রেনাই অদ্ভুত কিছু অনুভব করতে শুরু করেছে। এক রাতে তার ওয়াকিটকিতে একটা কণ্ঠ ভেসে আসে। সেখানে একজন বলছে, আমি তোমার ছেলেকে চাই। তখন হঠাৎই পিছন থেকে পিয়ানো বাজতে শুরু করে। দরজায় জোরে জোরে ধাক্কার শব্দ হয়, কিন্তু বাইরে কেউই ছিল না। ফস্টার এসে বলে, মা, আমি রাতে ডাল্টনের ঘরে কাউকে হাঁটতে দেখেছি, কিন্তু ডাল্টন তো কোমায়। তাহলে? এটা দেখে তো রেনাই অনেক ভয় পেয়ে যায়। সে দৌড়ে জশের রুমে চলে যায়। সে জশকে সব কথা খুলে বলে, কিন্তু জশ তো এসব কথা বিশ্বাস করতেই রাজি নয়। সে রেনাইকে বলে, রেনাই, এগুলো সবই তোমার কল্পনা। এসব বাদ দিয়ে নিজের কাজে মন দাও। রেনাই মনে মনে ভাবতে থাকে এসব ঘটনা ঘটাতেও সম্ভব নয়, হয়তো জশ ঠিকই বলছে। সেদিন রাতে রেনাই রান্নাঘরে যখন একা একা কাজ করছিল, তখন হঠাৎ করেই করিডোরের বাতি বন্ধ হয়ে যায়। ছায়ার মধ্যে সে স্পষ্ট দেখতে পায় একটা কালো মূর্তি দাঁড়িয়ে আছে। সে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে, তার হার্টবিট যেন বেড়েই চলেছিল। কালো ছায়া মূর্তিটা ভয়ঙ্কর গতিতে তার দিকে দৌড়ে আসে। রেনাই আতঙ্কে চিৎকার করে ওঠে। সে তখনই রুমের লাইট জ্বালিয়ে দেয়, কিন্তু তখন সেখানে কিছুই ছিল না। রেনাই এবার আর চুপ করে থাকতে পারে না। সে জশকে গিয়ে বলে, জশ, আমি আর এখানে থাকতে পারবো না। জশ প্রথমে গুরুত্ব দেয় না তার কথায়, কিন্তু রেনাইয়ের চাপে শেষমেশ সে রাজি হয়। ল্যাম্বার্ট পরিবার বাড়ি ছেড়ে চলে যায়। তারা আবার নতুন বাড়িতে শিফট করে। ল্যাম্বার্ট পরিবার নতুন বাড়িতে শিফট করার পর কিছুটা স্বস্তি বোধ করে। সব কিছু তাদের কাছে সুন্দর আর স্বাভাবিক মনে হচ্ছিল, কিন্তু এই বাড়িতে আসার পরও রেনাই কিছু একটা অদ্ভুত অনুভব করে। তার মনে হচ্ছিল এখানেও যেন কিছু একটা অদ্ভুত রয়েছে। রেনাই যখন রান্নাঘরে একা একা রান্না করছিল, তখন হঠাৎই জানালার পর্দা একটু নড়ে ওঠে, কিন্তু সেখানে কোনো বাতাসই ছিল না। হঠাৎ পেছনে একটা ফিসফিসানি শব্দ তাকে আবারও বলে, সে এখনো তোমার পেছনে আছে রেনাই।
তখন সে পেছনে ঘুরে তাকায়, কিন্তু কিছুই ছিল না সেখানে। রেনাই অনেক বেশি ভয় পেয়ে যায়। সে দৌড়ে গিয়ে জশকে ডেকে আনে, কিন্তু এবারও জশ রেনাইয়ের কোনো কথাই বিশ্বাস করে না। সেই দিন রাতে ফস্টার অর্থাৎ ডাল্টনের ছোট ভাই মাঝরাতে উঠে রেনাইয়ের রুমে আসে। সে রেনাইকে বলে, মা, কেউ আমাদের রুমে ছিল। সে অদ্ভুতভাবে হাঁটাহাঁটি করছিল। ফস্টারের কথা শুনে রেনাই তো কিছুই বুঝতে পারে না, কারণ ডাল্টন তো কোমায়। তাহলে তাদের রুমে কে ছিল? সে তৎক্ষণাৎ ডাল্টনের রুমে চলে যায়। সেখানে গিয়ে সে দেখতে পায় জানালা খোলা রয়েছে, আর মেঝেতে রয়েছে কিছু লালচে দাগ। বিছানার এক পাশে কালো হাতের ছাপ। এইসব দেখে তো রেনাইয়ের আত্মা কেঁপে যায়। সে দৌড়ে গিয়ে জশকে ডেকে আনে এবং সব কিছু জশকে দেখায়। জশ এবার বুঝতে পারে রেনাই এতদিন তাকে ভুল কিছু বলছিল না, এসব সত্যি তাদের সঙ্গে ঘটছে। আর সে রেনাইকে ভুল বুঝে এতদিন ভুল করেছে। সেই দিন রাতভর রেনাই আতঙ্কে ঘুমোতেই পারে না। পরের দিন দুপুরে রেনাই কাপড় ধুচ্ছিল, তখন পাশের রুম থেকে দরজা খোলার শব্দ আসে। ধীরে ধীরে কারো ছোট ছোট পায়ের শব্দ শোনা যায়, আর একটা পুরনো গান শোনা যায়, টিপটোই থ্রু দ্য টিউলিপস। গানটা বাজতে থাকে। রেনাই গিয়ে দেখতে পায় একটা ছোট্ট ছেলে করিডর দিয়ে দৌড়ে গেল, কিন্তু এটা কিভাবে সম্ভব? ফস্টার ক্যালি তো ঘুমোচ্ছে। সে ধীরে ধীরে ছেলেটার পিছনে যায়। ঘরের কোনায় তাকিয়ে দেখে একটা ছোট্ট ছেলে সোজা দাঁড়িয়ে আছে, একদম নিস্তব্ধ। রেনাই কাছে যেতেই বাচ্চাটা হঠাৎ করে বিকটভাবে হেসে ওঠে। তার মুখের হাসি ছিল অস্বাভাবিক শয়তানের মতো। সে হুট করে পালিয়ে যায়, কিন্তু দরজাটা যেন এমনি এমনি আবার বন্ধ হয়ে যায়। রেনাই তো এবার একদম নিশ্চিত হয়ে যায় কিছু একটা তাদের তাড়া করে বেড়াচ্ছে। সে জশকে বলে, আমি চাই এলিস আসুক। এলিসই একমাত্র এর সমাধান করতে পারবে। আসলে অ্যালিস হলো এমন একজন মানুষ যে পরলোকগত আত্মাদের সঙ্গে যোগাযোগ করতে পারে। সে তার দুই সহযোগী স্পেস অ্যান্ড টাকারের সাথে পরের দিন চলে আসে। তারা বাড়িতে প্রবেশ করে কিছু একটা অদ্ভুত অনুভব করে। তারা বুঝতে পারে এখানে কিছু একটা তো রয়েছেই। অ্যালিস যখন ডাল্টনের রুমে প্রথম ঢুকে সে একটা দীর্ঘ শ্বাস নেয়। সে চোখ বন্ধ করে কিছু একটা অনুভব করার চেষ্টা করে। হঠাৎই সে আতঙ্কে চোখ খুলে ওঠে। সে বলে, ও এখানে নেই, তোমার ছেলে হারিয়ে গেছে। রেনাই আর জশ তো অবাক। তারা বলে, কিন্তু সে তো আমাদের সামনেই আছে, এই তো শুয়ে আছে। অ্যালিস বলে, ওর শরীর আছে, কিন্তু ওর আত্মা এখানে নেই। অ্যালিস ওদেরকে বুঝিয়ে বলে, ডাল্টন সাধারণ শিশু নয়, সে অ্যাস্ট্রাল প্রজেকশন করতে পারে। অ্যাস্ট্রাল প্রজেকশন হলো ঘুমের মধ্যে আত্মাকে শরীর থেকে আলাদা করতে পারা। অর্থাৎ ডাল্টন নিজের আত্মাকে অন্য জগতে নিয়ে গেছে, কিন্তু সে আর ফিরে আসতে পারেনি। সে এখন দ্য ফার্দারে আটকে গেছে। দ্য ফার্দার হলো এমন একটি জগৎ যেখানে মৃত আত্মারা ঘোরাফেরা করে। রেনাই এসব কথা শুনে আটকে ওঠে। সে অ্যালিসকে জিজ্ঞাসা করে, তাহলে ওকে ফিরিয়ে আনতে কি করতে হবে আমাদের? অ্যালিস আর তার টিম ডাল্টনের উপর অনেক পরীক্ষা নিরীক্ষা চালায়। তারা তার সামনে বসে একটা বিশেষ লাইট জ্বালায়। হঠাৎ করে চারপাশের বাতাস ভারী হয়ে ওঠে। কক্ষের তাপমাত্রা কমতে শুরু করে। তখনই পেছন থেকে একটা দরজা বিকট শব্দে খুলে যায়। রুমের কোনায় কালো ছায়া নড়তে থাকে। ডাল্টনের দেহ প্রচণ্ড আকারে নড়তে শুরু করে, যেন কেউ তাকে টানছে। অ্যালিস বলে, ওকে ফিরে এখনই আনতে হবে, নাহলে অন্য কিছু শরীর নিয়ে চলে যাবে। জশ আর রেনাই দৌড়ে যায় ডাল্টনের কাছে। তার শরীর ধীরে ধীরে বদলে যাচ্ছে। তার হাত নীল হয়ে যাচ্ছে, ঠোঁট কালচে রং ধারণ করছে। অ্যালিস বলে, তাকে এখনই ফিরিয়ে আনতে হবে, নয়তো শয়তান ওকে নিয়ে চলে যাবে। অ্যালিস রেনাই আর জশের দিকে তাকিয়ে বলে, তুমি কি জানো জশ, তুমিও অ্যাস্ট্রাল প্রজেকশন করতে পারো? জশ তো একথা শুনে অবাক হয়ে যায়। সে বুঝতেই পারে না অ্যালিস এসব কি বলছে। অ্যালিস বলে, ছোটবেলায় জশও এই ক্ষমতার অধিকারী ছিল। সেও অ্যাস্ট্রাল প্রজেকশন করতে পারত। সে নিজের আত্মাকে অন্য জগতে নিয়ে যেতে পারত, কিন্তু সে একদিন দ্য ফার্দারে হারিয়ে গিয়েছিল। সে কিছুতেই আর ফিরে আসতে পারছিল না। অ্যালিস তাকে অনেক কষ্ট করে দ্য ফার্দার থেকে ফিরিয়ে আনে। দ্য ফার্দার থেকে ফিরে আসার পর জশের আর কিছুই মনে নেই। এসব শুনে জশের মুখ তো ফ্যাকাশে হয়ে যায়। অ্যালিস বলে, তুমি একমাত্র পারবে ডাল্টনকে ফিরিয়ে আনতে, কারণ তুমি জানো দ্য ফার্দারে কি হতে পারে। তুমি চেষ্টা করো, তুমি পারবে জশ। জশ তো প্রথমে কিছুই বুঝতে পারছিল না যে সে কি করবে, কিন্তু সন্তানের কথা ভেবে সে রাজি হয়ে যায়। অ্যালিস জশকে গভীর ঘুমিয়ে নিয়ে যায়। তার আত্মা ধীরে ধীরে শরীর থেকে আলাদা হতে থাকে। তার আত্মা যখন সম্পূর্ণভাবে শরীর থেকে আলাদা হয়ে যায়, সে তা ফার্দারে পৌঁছে যায়।
সে যখন দ্য ফার্দার প্রবেশ করে তার চারপাশে সে শুধু ফিসফিসানি আওয়াজ শুনতে পায়। হঠাৎ যশ একটা পুরনো বাড়ি দেখতে পায়। ভেতরে ঢুকেই সে দেখতে পায় ডাল্টন একটা লাল দরজার দিকে যাচ্ছে। সে ডাল্টনকে দেখতে পেয়ে অনেক ডাকাডাকি করে, কিন্তু কিছুতেই ডাল্টন তার কথায় সাড়া দেয় না। ডাল্টন যখন লাল দরজার ভেতরে ঢোকে তখন যশও তার পিছন পিছন যায়, কিন্তু যশ যখনই ঢুকতে যাবে তখন এক ভয়ঙ্কর মূর্তি তার সামনে এসে দাঁড়ায়। এর নাম রেড ফেস্ট শয়তান। তার হাত নখের মতো লম্বা, মুখ লাল, চোখ ভয়ঙ্কর হলুদ। সে ছাদের উপরে বসেছিল। তার চারপাশে আগুনের মতো লাল আলো জ্বলছে। তার হাত পায়ে ধারালো নখ দিয়ে একটা পুরো রেকর্ড বাজাচ্ছে, টিপটই থ্রো দ্য টিউলিপস। এই গানটা আপনারা আগেও শুনেছেন তাই না? হঠাৎই শয়তান বিকট শব্দ করে যশের দিকে ঝাঁপিয়ে পড়ে। তখন একটা ভীষণ ভয়ঙ্কর ফাইটের সিন দেখতে পাই আমরা। যশ শেষ পর্যন্ত শয়তানকে ফাঁকি দিয়ে ডাল্টনকে নিয়ে বেরিয়ে আসতে সক্ষম হয়, কিন্তু সমস্যা এখানেই শেষ নয়। দ্য ফার্দারের সব আত্মা তাদেরকে ধাওয়া করে। লম্বা কালো পোশাকের লোকেরা তাদের খুঁজে বেড়াচ্ছে। এক নারীর মুখ বিকৃত হয়ে গেছে। সে হঠাৎ যশের সামনে এসে দাঁড়ায়। শিশুর মতো কিছু আত্মারা জানালায় পেছনের দিকে তাকিয়ে আছে। ডাল্টন আর যশ ছুটে পালাচ্ছে। তারা সাদা কুয়াশার মধ্যে হারিয়ে যাচ্ছে। যশ প্রায় নিজের শরীরের কাছে ফিরে এসেছিল, কিন্তু দরজার সামনে দাঁড়িয়ে আছে একটা বৃদ্ধ মহিলা। তার মুখ কালো, চোখ গভীর গর্তের মতো। তার গায়ে পুরনো কোট, হাতে একটা মোমবাতি। আরে এটাই তো সেই বৃদ্ধা যে ছোটবেলা থেকে যশকে তাড়া করে বেড়াচ্ছে। সে যশের দিকে তাকিয়ে হাসছে। যশ তাকে সরিয়ে দৌড় দেয় নিজের শরীরের দিকে, কিন্তু বৃদ্ধার ফিসফিসানি শোনা যায় শেষ পর্যন্ত। সে বলে, তুমি এবার আমার যশ। যশ তার দেহে ফিরে আসে। ডাল্টনও তার শরীরে জেগে ওঠে। সবাই এটা দেখে অনেক বেশি আনন্দিত হয়। ডাল্টন ফিরে এসে তার বাবা মাকে জড়িয়ে ধরে। এলিস আর রেনাই খুশিতে কেঁদে দিয়েছে। সব ঠিক হয়ে গেছে তাই না? সত্যি কি ঠিক হয়ে গেছে? সবাই হাসছে, আনন্দ করছে, কিন্তু এলিস হঠাৎ চিন্তিত হয়ে যায়। সে যশের দিকে তাকিয়ে কিছু অদ্ভুত অনুভব করে। সে একটি ক্যামেরা বের করে যশের একটা ছবি তোলে, কিন্তু ছবিতে যশ ছিল না। সেখানে দেখা যাচ্ছিল সেই বৃদ্ধ মহিলাটাকে। এলিস আতঙ্কে চিৎকার করে ওঠে। সে বুঝতে পারে যশ আর যশ নেই। হঠাৎ করে যশ অ্যালিসের গলা চেপে ধরে হত্যা করে ফেলে। রেনাই যখন ঘুরে তাকায় তখন সে দেখতে পায় অ্যালিস মারা গেছে। যশ ধীরে ধীরে তার দিকে ঘুরে তাকায়। তার চোখের আগের সেই উজ্জ্বলতা নেই। আর এভাবেই শেষ হয়ে যায় এই সাইকো থ্রিলার হরর মুভিটি। আপনাদের কেমন লাগলো মুভিটি কমেন্ট জানাবেন।